পাতায় পত্রিকার পাতায় আমরা দেখতে পেরেছি, হয়তো আমাদের বয়স 52 বছর হয়নি, যে আমাদের দেশের মেল কারখানাগুলোর মেশিনারিজ তখন ভারত সেনাবাহিনী তাদের বাহিনীরা সেগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছিল। তাই সেই ইতিহাস বলে দেয় ভারত 71-এ যে আচরণ করেছে বিগত 52 বছর একই আচরণ করেছে। আজকের এই দিনে এসে 52 বছর পরে এসে আমাদের সার্বভৌমত্ব সুরক্ষার আন্দোলন করতে হয়, এটা দুর্ভাগ্যের বিষয়। 52 বছর স্বাধীনতা পেলাম, কিন্তু স্বাধীনতার স্বাদ পেলাম না। এ কেমন দেশ আমাদের? 17 বছর একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এই সময়ে পৃথিবীর সব থেকে নগণ্য সময় পার করেছে বাংলাদেশ। এই সময় আমরা দেখতে পেরেছি ভারত বাংলাদেশ সীমান্তে আমার দেশের নাগরিককে ফেলানি থেকে শুরু করে কাউকে ছাড় দেয়নি, স্বর্ণাদাস পর্যন্ত ইচ্ছে মতো গুলি করে হত্যা করেছে এবং তাদের দেশের নাগরিককে পুশিং করেছে। অনেকে অনেক ধরনের সমীকরণ দিবেন, আজকে একটা বড় ধরনের সমীকরণ বলে দিচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে অবৈধ নাগরিকের সংখ্যা ভারতের 27 লক্ষ, যেটা বাংলাদেশের কাছেও হিসাব নেই, ভারতের কাছেও হিসাব নেই। তারা প্রতিনিয়ত পুশিং করে। আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী যেটা আছে, তারাও এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারা জলপথে ছেড়ে দেয়, তারা সুন্দরবনে ছেড়ে দেয়। এর মাধ্যমে এই নাগরিকগুলো ঢুকে যাচ্ছে। আমরা হিসেব করতেছি মায়ানমার থেকে নাগরিক চলে আসছে যে মায়ানমারের, কিন্তু এর বাহিরেও যে এতগুলো ভারতীয় নাগরিক চলে আসছে, এটাও তো আমাদের হিসেবের খাতায় আনা দরকার। আজকে দেখেন বাংলাদেশ কেন অরক্ষিত? বন্ধু নামক রাষ্ট্রটি ভারতকে পাওয়ার জন্যই অরক্ষিত। আমরা স্পষ্ট কথা বলি, বন্ধু কাদের সাথে হয়? যারা বন্ধুত্বের সম্মান রাখতে পারে, যারা মর্যাদা রাখতে পারে। আমার দেশের 54টা নদীর উপরে প্রায় 1000-এর কাছাকাছি তারা বাঁধ নির্মাণ করেছে। শুকনো মৌসুমে কোন ধরনের 1 ফোঁটা পানি বাংলাদেশ পায় না। আমার দেশ মরুতে রূপান্তরিত হয়। যখন আবার বর্ষার মৌসুম আছে, তারা ছেড়ে দেয়। তাদের অতিরিক্ত যেটা হয়ে যায় সেটা বাংলাদেশে আসে, কিন্তু আমাদের যে ন্যায্য ভিত্তা 52 বছর আমরা সেটা আদায় করতে পারি। এটা বন্ধ হতে পারে, এটা আগ্রাসন, এটা সার্বভৌমত্বের ক্ষেত্রে বড় ধরনের একটা হুমকি। আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা ভারতের কাছ থেকে কিছু কিনতে হয় না। এই যে দেখেন 5 আগস্টের পরে আমাদের পেঁয়াজ কিনতে হয় নাই তো। বাংলাদেশের পেঁয়াজ আমরা 17 টাকা কেজি খেয়েছি। এর মানে কি আমরা ভারত থেকে আমদানি করেই খেতে হবে? না তো। বাংলাদেশের কৃষকদের সেই সুযোগ তৈরি করে দিলে তারা উৎপাদন করবে, দেশে আমাদের শস্য উৎপাদন হবে, দেশ স্বয়ং সম্পূর্ণ হবে। আমাদের দেশ থেকে আমরা চাইলে ভারতকে রপ্তানি করতে পারি। পোশাক শিল্পের দিকে তাকান, ভারত ছাড়া কি আমাদের অন্য কোনো রাষ্ট্রের সহযোগিতা নেওয়ার কোনো সুযোগ নেই? আছে তো। এইগুলো আমাদের বিকল্প খুঁজতে হবে। বাংলাদেশ যদি বিকল্প না খুঁজতে পারে, এরা মনে করবে যে না, আমরা তাদের কাছে এক প্রকার জিম্মি, তারা আমাদেরকে শুধু গোল গোল ঘোরাবে। দেখেন পাকিস্তান থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার একটা শিফটে করে আমদানি করা শুরু করলেন, তখন কিন্তু ভারতের অন্তর্জালা শুরু হয়ে গেছে। ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি বিগত 52 বছরে। তারা চেয়েছে বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। আমার কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তখনই যখন ভরা মৌসুমের সময় তারা পণ্য রপ্তানি করেছে বাংলাদেশে। এর মধ্য দিয়ে আমার দেশের কৃষকদেরকে নিরুৎসাহিত করেছে, তারা যেন উৎপাদন বন্ধ করে দেয়। এইভাবে বিগত 52 বছর কোনো না কোনো মাধ্যমে ভারত আমাদের দেশকে অরক্ষিত করবার চেষ্টা করছে। এই মুহূর্তে এসে যখন পাকিস্তানের সাথে তারা পেরে উঠলো না, তখন এসে বাংলাদেশের জনগণের উপর আর একটা বড় ধরনের চাপ প্রয়োগ করার জন্য এই পুশিং নামক একটি কাজ তারা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে। আজকের পরিসংখ্যান অনুযায়ী 1723 জন এই মুহূর্তে বাংলাদেশে এই বিগত 15 দিনে পুশিং করেছে, যারা বাংলাদেশের নাগরিক নয়, ভারতের নাগরিক। বিশেষ করে পাগল এক ধরনের এক শ্রেণীর যারা আছে, পাগল যাদের চিকিৎসা করতে হবে, যাদের জীর্ণশীর্ণ অবস্থা, তাদেরকে ধরে জোরপূর্বক রাতের বেলা ঢুকিয়ে দিচ্ছে। তারা যদি বৈধ বাংলাদেশের নাগরিক হতো, একটা ফর্মুলা আছে, ফ্ল্যাগ বৈঠক হয়, রাষ্ট্রীয় বিভিন্ন নীতিমালা আছে, তারপরে দুই দেশের পররাষ্ট্র নীতি আছে, সেই নীতি অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকদেরকে ফেরত দেবে, আপত্তি নাই তো।
তাদের দেশের নাগরিককে বাংলাদেশে পুশিং করে তারা বারবার আমাদের দেশের সীমান্তকে অরক্ষিত করার চেষ্টা করছে। সীমান্তে কাঁটাতারের নামে তারা যে সীমা রেখায় কাঁটাতার দেওয়া বৈধ নয়, সেই সীমা রেখায় তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। এভাবে একটি বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধুত্ব আচরণ হয় না, এটা শত্রুতায় আচরণ হয়। যেভাবে তারা আমাদের সীমান্তে মানুষ হত্যা করছে, মানুষ হত্যা করছে, সেটা কোনো বন্ধুত্বের আচরণ নয়। তাই আজকের এই নাগরিক সভা থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে আমরা এমন একজন রাষ্ট্রনায়ক চাই, এমন একটা দেশ চাই, যে দেশটা চোখে চোখ রেখে, চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে এবং আমার দেশকে সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। ধন্যবাদ।